আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কেউ খেলছে কিনা, অথবা নাসিরুদ্দিন পাটোয়ারি ক্রমাগত এই যে ফাউল করে খেলছেন তাতে কেউ উৎসাহিত বোধ করছেন কিনা। রাজনীতিতে আগাছা এবং পরগাছার সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হলে ফসলি জমির আসল ফসল তার উৎপাদনেই বিঘ্নিত হয়। এই কথাটি আমি যেমন বলছি, যাদের উদ্দেশ্যে করে বলছি অথবা যাদের বোঝার জন্য বলছি, তারা এটি বোঝেন না এমনটিও আমি মনে করি না। কিন্তু ক্রমাগত তারা আগাছা এবং পরগাছাকে বৃদ্ধিপ্রাপ্ত হতে সহযোগিতা করছেন এবং একজন খেলোয়াড় ক্রমাগত ফাউল করে খেলছেন, তাকে নিরস্ত না করে তাকে আরও ফাউল করার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে। কেন বলছি? নাসিরুদ্দিন পাটোয়ারি এই নামটি রাজনীতিতে উত্থাপিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত নানা ধরনের অ্যানার্কি সৃষ্টি, অপ্রতিরোধ্য কথাবার্তা, ভাষা জ্ঞান, বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যের প্রতি কটাক্ষ করে কথা বলায় সিদ্ধহস্ত একজন ব্যক্তির নাম। আমি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত টেলিভিশনের একজন অত্যন্ত পরিচিত প্রিয় মুখ, তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। আমার কাছে সেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তিনি লিখছেন, নাসিরুদ্দিন পাটোয়ারিকে দিয়ে সম্ভবত খেলছে জামাত এনসিপি। তারা হয়তো চায় নাসিরুদ্দিন পাটোয়ারির অসংলগ্ন কথাবার্তা বজায় থাকুক, একসময় ধৈর্যচ্যুত হয়ে বিএনপি কর্মীরা তার প্রতি পাল্টা আক্রমণাত্মক হোক কিংবা সরকার তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুক, তখন জামাত এনসিপি বিএনপি ও সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে নিপীড়নের অভিযোগ তুলে মাঠ গরম করতে পারে। তা না হলে এই ছেলেটা প্রধানমন্ত্রী সহ মির্জা আব্বাস থেকে আসাদুল হাবিব দুলু পর্যন্ত বহু সিনিয়র ও সম্মানিত মানুষকে অসম্মান করে ও হুমকি দিয়ে যেসব বক্তব্য দিচ্ছে তা থামাচ্ছে না কেন? অ্যাটলিস্ট ছেলেটাকে সাইকিয়াট্রিক চিকিৎসা তো দিতে পারে। স্বাগত হোসেন সায়ন্ত একজন ডাক্তার, তিনি হয়তো সেই দৃষ্টিভঙ্গিতেই এই কথাটি তিনি উল্লেখ করেছেন। এখানে তিনি যে কয়েকটি কথা উল্লেখ করলেন যে প্রধানমন্ত্রী মির্জা আব্বাস এবং আসাদুল হাবিব দুলু, এদেরকে নাসিরুদ্দিন পাটোয়ারি কোন সময় কি বলেছেন আপনারা অনেকেই হয়তো জানেন। মির্জা আব্বাস সম্পর্কে কত কথা বলেছেন এবং তার এই মানসিক উৎপীড়নে মির্জা আব্বাস অসুস্থ হয়ে এখনও তিনি বিদেশে চিকিৎসাধীন, এমন একটি কথাও বা এই অভিযোগও সামাজিক যোগাযোগ মাধ্যম, মেইন স্ট্রিম মিডিয়া, টেলিভিশন টক শোতে অনেকেই এরকম দাবি করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী সম্পর্কে 21 টেলিভিশনের একটি টক শোতে তিনি অনেকগুলো কথা বলেছিলেন। তার একটি ভিডিও ক্লিপ এখন আমি আপনাদেরকে দেখার অনুরোধ করছি। কোন দিকে হাঁটছে সরকার, কি মনে হয় এখন? সেটা হলো একটা সময় তো মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। ওই সময় হলো ডিজিএফআই করেছিল বা অন্যান্য গোয়েন্দা সংস্থা, এবার হয়তো জনগণ করবে। আর যদি পালিয়ে যেতে পারে শেখ হাসিনার মতন, যদি যেহেতু এবার আমরাও মনে করি এই সরকারের মধ্যে যারা আছে বিএনপি, তারা ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে এসেছে এবং আমরা ভোট ব্যাংকে দেখেছিলাম অধিকাংশ হিন্দু যে ভোটটা তাদের পক্ষে গিয়েছে এবং ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের জায়গাটা তাদের সাথে গিয়েছে। সে জায়গা থেকে আমরা মনে করি যদি ওইখানে পালাতে পারে তাহলে পালাবে, আর না হলে বাংলাদেশের মানুষের হাতে তাদের জীবন যাবে। দর্শক মণ্ডলী দেখলেন, রীতিমতো প্রধানমন্ত্রীর জীবন নিয়ে এক ধরনের হুমকি প্রদর্শন এই অভিযোগ করলে নিশ্চয়ই সেই অভিযোগ বাহুল্য হবে না। এছাড়া তিনি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, যিনি লালমনিরহাটে পাহাড় সমান জনপ্রিয় একজন ব্যক্তি, বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ও ফ্যাসিবাদী সরকার সমস্ত তৎপরতা চালিয়ে এই আসাদুল হাবিব দুলুকে তারা দমন করতে পারেননি। হাজার হাজার পুলিশ পাঠানোর পরে সেখানে লক্ষ জনতা মাঠে নেমে আসাদুল হাবিব দুলুর নিরাপত্তা নিশ্চিত করেছিল। সেরকম একজন মোস্ট পপুলার নেতা সম্পর্কে তিনি সম্প্রতি কথা বলেছেন। 19 মে মঙ্গলবার তিনি লালমনিরহাটে গিয়েছিলেন। সেখানে হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে খাদিমুল নাম করে একজন যুবক বিএসএফ কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তিনি সেই খাদিমুলের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। তিনি সেখানে কয়েকটি কথা বলেছেন, আমি একটু উল্লেখ করি। তিনি বলছেন, সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ না করতে পারলে অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তিনি, এবং দায়িত্ব পালন না করতে পারলে
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন তারা সরকারে এলে সীমান্ত হত্যা চিরতরে তারা বন্ধ করে দেবেন। সম্ভবত নাসিরুদ্দিন পাটোয়ারি পশ্চিমবঙ্গে একটি আলোচিত সিনেমা ফটাকেষ্ট, সেটি হয়তো তিনি দেখেছেন। সেখানে ফটাকেষ্ট মিঠুন, যার এক সময় ব্যাকগ্রাউন্ড তিনি সন্ত্রাসী ছিলেন, পরবর্তীতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন, এক সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে তিনি ব্যাপক সফলতা লাভ করেন সিনেমায়। এটি সিনেমাতেই সম্ভব। নাসিরুদ্দিন পাটোয়ারি হয়তো এই সিনেমা দেখে উদ্বুদ্ধ হয়েই এমন বলেছেন যে তাদের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে তারা চিরতরে সীমান্ত হত্যা বন্ধ করতে পারবেন। এরপরে তিনি ব্যক্তিগতভাবে আসাদুল হাবুক দুলুকে অত্যন্ত নোংরা ভাষায় আক্রমণ করে তাকে উত্তর অঞ্চলের মূল মাফিয়া হিসেবে অভিহিত করেছেন এবং মানুষের অধিকার হরণ করছেন, তিনি ত্রাণ সামগ্রী লুট করছেন, তার অত্যাচারে উত্তরাঞ্চলের মানুষ অতিষ্ঠ, এরকম বাজে মন্তব্য তিনি করেছেন। এর আগে এই নাসিরুদ্দিন পাটোয়ারি এখন দৃশ্যত যেটা মনে হচ্ছে যে জামাত ইসলামী নাসিরুদ্দিন পাটোয়ারির এই ফাউল করে খেলাকে তারা দারুণ উপভোগ করছেন। কারণ জামাতের আমির যে মঞ্চে বসে থাকেন প্রধান অতিথি হিসাবে, সেই মঞ্চেই নাসিরুদ্দিন পাটোয়ারি এই ধরনের ফাউল টকিং তিনি ক্রমাগত করে যাচ্ছেন। জামাতের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও তিনি বলছেন কেউ তাকে নিরস্ত্র করছে না, কিংবা এনসিপিও তাকে তার এই ধরনের কটু কথা এবং অ্যানার্কি তৈরি করার মতো এই যে আচরণ, এ থেকে তাদেরকে বিরক্ত করছেন না। ফলে তিনি উৎসাহ পাচ্ছেন, এমনটি মনে করা যুক্তিসঙ্গত। দেখুন, জামাত ইসলামী সম্পর্কে নাসিরুদ্দিন পাটোয়ারি তারাই জামাতের জোটে যাওয়ার আগে কি বলতেন আমি একটু উল্লেখ করি। নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট করে সে সময় বলেছিলেন যে জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তার মতে দলটির রাজনৈতিক দর্শন এবং অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র ও জাতীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। দেশের মানুষ আর অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। এছাড়া তিনি বলছেন দলটি যতবারই ইতিহাসের মঞ্চে ফিরে আসার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আর অন্তর থেকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে আর গ্রহণ করতে রাজি না। এর আগে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন আওয়ামী লীগ এবং জামাত দিল্লির এক্সটেনশন, অর্থাৎ তিনি এক পাল্লায় আওয়ামী লীগ এবং জামাতকে মেপে এই কথাটি বলেছিলেন। তার আগে তিনি বলেছিলেন জামাত ধর্ম ব্যবসা করে, এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের উপরে আশ্চর্য হয়ে বলেছিলেন বাংলাদেশে ধর্মীয় রাজনৈতিক দল কোনটি। তারা জামাতের নাম বলার পরে তিনি বলেছিলেন জামাত ইসলামী কি ধর্মীয় রাজনৈতিক দল নাকি? ইসলাম থাকলেই কি ধর্মীয় রাজনৈতিক, নামের শেষে ইসলাম থাকলেই কি ধর্মীয় রাজনৈতিক দল হয় নাকি? এরকম প্রশ্ন তিনি সে সময় করেছিলেন। এর মধ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি ওই সময় আরও বলেছিলেন অতীতে ধানের শীষে ভোট করা জামাতের এখন পাখনা গজাইছে। জিয়াউর রহমানকে জড়িয়ে জামাত সম্পর্কে নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের কটু কথা বলেছিলেন আমি একটু উল্লেখ করি। তিনি 2025 সালের 21শে মার্চ নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি লেখেন, গত 53 বছরে জামাত ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এ অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এ অবৈধ শক্তিকে জনগণের উপরে চাপিয়ে দেয়। সে সময় এই জিয়াউর রহমান সম্পর্কে তার এই কটুবাক্য ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং এমনকি এনসিপির মধ্যেও একটা প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছিলাম। সেখানে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ নাসিরুদ্দিন এই পাটোয়ারির বক্তব্যের বিরুদ্ধে অবস্থান নিলে পরবর্তীতে নাসিরুদ্দিন পাটোয়ারি তার জিয়া সম্পর্কিত এই বক্তব্য তিনি সংশোধন করেছিলেন। পরবর্তীতে তিনি ইলেকশনের পূর্বে কক্সবাজার বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার জন্মস্থানে যেয়ে তার সম্পর্কে অত্যন্ত কটু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন আমরা আগে ফ্যাসিবাদী সরকারের সময় নারায়ণগঞ্জের একজন গডফাদার শামীম ওসমানের নাম জানতাম, নব্য একজন গডফাদারের আবির্ভাব ঘটেছে কক্সবাজারে, যিনি শিলং থেকে এসেছেন এবং তিনি ঘের দখল করছেন, মানুষের জমি জমা দখল করছেন, চাঁদাবাজি করছেন। এই নব্য গডফাদার শিলং থেকে আসা, আমি তার নাম উল্লেখ করছি না, কিন্তু প্রবল জনপ্রিয়
সালাউদ্দিন সাহেবের জন্মভূমিতে নাসিরুদ্দিন পাটোয়ারি তার সম্পর্কে এরকম কথা বলায় সেখানে একটি ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং তারা সেখানে একটা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যান এনসিপি। পরবর্তীতে সালাউদ্দিন সাহেবের হস্তক্ষেপে তিনি এই জনতাকে নিরস্ত্র করেন এবং এনসিপি নেতৃবৃন্দ নিরাপদে ঢাকায় পৌঁছতে সক্ষম হয়েছিলেন। এই নাসিরুদ্দিন পাটোয়ারি একসময় বিএনপির যে 31 দফা সংস্কার প্রস্তাব বা জাতি পরিবর্তনের রূপরেখা, তাকে তিনি জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র বলেও উল্লেখ করেছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি শুধু রাজনৈতিক দল নয়, তিনি সেনাবাহিনী সম্পর্কে কি বলেছিলেন আমি একটু উল্লেখ করি। এই যে আমাদের আর্মির ভাইয়েরা, তা হাতে শুধু অস্ত্র থাকলে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। এরা না বোঝে সংবিধান, না বুঝে স্টেট, বিভিন্ন দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে, আর নিয়ে আসা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্র চালাইতে অক্ষম হয়ে পড়ে। কি একটা অদ্ভুত বাহিনী, কি একটা অবস্থা, এটি তিনি বলেছিলেন সেনাবাহিনী সম্পর্কে। এবং তিনি একসময় ডিজিএফআই সম্পর্কে বক্তব্য রাখতে যে বলেছিলেন ডিজিএফআইয়ের সদর দপ্তর ঘুরিয়ে দেওয়া হবে। ডিজিএফআই নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, তাদের কাজের সংস্কার করা যেতে পারে, বাহিনীর নানা বিষয়ের পরিবর্তন ঘটানো যেতে পারে, ডিজিএফআইকে বিলুপ্ত করার প্রয়োজন হলেও তা নিয়ে দাবি করা যেতে পারে, সংস্কারের দাবি করা যেতে পারে, কিন্তু ডিজিএফআইয়ের সদর দপ্তর ঘুরিয়ে ফেলা হবে, এটি কোন ধরনের কথা? এটিও নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি জামাত, বিএনপি, আর্মি সম্পর্কে শুধু কথা বলেন নাই, তার নিজের রাজনৈতিক দল এনসিপি সম্পর্কেও তার অনেক বিরূপ অবস্থানের কথাও আমরা আপনাদেরকে একটু উল্লেখ করতে চাই। নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনাদের স্মরণ আছে 2024 সালের 5ই আগস্টে এই পরিবর্তনটি ঘটে, গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যায়। 2025 সালের 5ই আগস্টে এই দিবসটিকে কেন্দ্র করে সংসদের দক্ষিণ প্লাজায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেখানে এনসিপির 5 জন নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সহ তারা এই অনুষ্ঠানে অনুপস্থিত থেকে সে সময় তারা কক্সবাজার গিয়েছিলেন। তাদের এই কক্সবাজার জার্নিকে নিয়ে সে সময় বিশেষ করে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে রাষ্ট্রীয় অনুষ্ঠানে না থেকে কক্সবাজারে যাওয়ায় সমালোচনা হয়েছিল। সমালোচনার মুখে তাদেরকে শোকজ করেছিল। সেই শোকজের জবাবে নাসিরুদ্দিন যেভাবে বলেছিলেন আমি একটু উল্লেখ করি। আমি ঘুরতে গিয়েছিলাম, তবে এই ঘোরার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। এটি মূলত ওই শোকজ জবাবের প্রতি একটা তাচ্ছিল্যপূর্ণ অবস্থান বলেই মনে করা যেতে পারে। এনসিপি কর্তৃক প্রদত্ত শোকজ নোটিশের জবাবে আরও কিছু চড়া কথা বলেছিলেন সে সময় নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি লিখেছেন, তবুও দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি এই লিখিত জবাব প্রদান করছি অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন হিসেবে। আমার বক্তব্য স্পষ্ট, ঘুরতে যাওয়া অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। এই এনসিপি এবং জামাত ইসলামী নাসিরুদ্দিন পাটোয়ারির এই ধরনের অসংলগ্ন আচরণ এবং কথাবার্তা বিশেষ করে বিএনপি এবং সরকারের বিরুদ্ধে বা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল হাবিব দুলু কিংবা তারেক রহমানের কন্যা জায়েমা রহমান সম্পর্কে নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং আচরণ করছেন, তাতে হয়তো এনসিপি, জামাত ইসলামী তারা পুলকিত বোধ করতে পারেন। আমরা সম্প্রতি শুনতে পাই এনসিপি আগামী স্থানীয় সরকার নির্বাচনে তারা এককভাবে অংশগ্রহণ করবেন। তাহলে ধরে নেওয়া যায় কোথাও কোথাও এনসিপি এবং জামাত মুখোমুখিও হতে পারে। সেক্ষেত্রে তখন জামাত ইসলামী সম্পর্কে নাসিরুদ্দিন পাটোয়ারি কী ধরনের কথা বলতে পারেন অথবা বলবেন, সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকতে পারি। তবে আজকে যে নাসিরুদ্দিন পাটোয়ারির অসংলগ্নতায় উৎফুল্ল হচ্ছেন, সেই নাসিরুদ্দিন পাটোয়ারি তার এই অসংলগ্নতা আপনাদের কারোর বিপক্ষে কখনো ফেরত দেবেন না, এইভাবে নিশ্চিত করে ভাবা যায় না। সর্বশেষ একটি অন্য প্রসঙ্গের অবতারণা করে আজকের আলোচনা শেষ করতে চাই। আমরা দেখেছি বিশেষ করে নগর জীবনে যারা আছি, রাস্তায় বেয়ারিশ কুকুরের প্রচণ্ড উৎপাত। সকালে স্কুলগামী বাচ্চারা এবং তাদের সাথে থাকা মায়েরা
এই বেয়ারিশ কুকুরের উৎপাতে ব্যাপকভাবে নাকাল হচ্ছেন। এমনকি জলাতঙ্ক রোগের আতঙ্ক বেড়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ টিকা সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে না থাকায় জলাতঙ্ক রোগের আতঙ্কে মানুষ খুবই এখন বেশ খানিকটা নাকালি হচ্ছে এবং নানা জায়গায় এই কুকুরের কামড়ে ইতিমধ্যে বেশ কিছু দুরবস্থা তৈরি হয়েছে। গাইবান্ধায় ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু ঘটেছে। তাছাড়া একটা পরিসংখ্যান আছে, 2022 এবং 23 সালে 6 লাখেরও বেশি মানুষ এই বেয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছিল এবং বেশ উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছিল। কিন্তু সিটি কর্পোরেশন পৌরসভা এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, এ কারণে যে বাংলাদেশের উচ্চ আদালত বা হাইকোর্টে বেয়ারিশ কুকুরের নিধনের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করা আছে। প্রাণী কল্যাণ সংগঠন এবং কিছু বিশিষ্ট ব্যক্তি এবং 1-2 বিতর্কিত ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই ধরনের নির্দেশনা দিচ্ছেন। সেক্ষেত্রে 2012 সালে এবং পরবর্তীতে 2020 সালে হাইকোর্ট এক আদেশে সারা দেশে নির্বিচারে কুকুর নিধনকে অমানবিক আখ্যা দিয়ে তা বন্ধের নির্দেশ প্রদান করেন এবং এজন্য বিকল্প বৈজ্ঞানিক এবং মানবিক পদ্ধতি অবলম্বন করার জন্য তারা নির্দেশনা দান করেন। সেক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের গাইডলাইন অনুযায়ী অ্যানিমেল বার্থ কন্ট্রোল বা এবিসি এই পদ্ধতি অবলম্বন করার জন্য হাইকোর্ট সিটি কর্পোরেশন বা পৌরসভাগুলোকে নির্দেশ প্রদান করে এবং এক্ষেত্রে স্টেরিলাইজেশন বা বন্ধ্যাত্বকরণ কিংবা জলাতঙ্কের ভ্যাকসিন অর্থাৎ কুকুরকে ভ্যাকসিনাইজ করা এই কাজের প্রতি তারা নির্দেশনা দেন সিটি কর্পোরেশন বা অন্যান্য সংস্থাগুলোকে। ফলে এই কাজে সিটি কর্পোরেশন এবং পৌরসভার সামর্থ্য না থাকায় তারা এক ধরনের নাকানি চুবানি খাচ্ছেন আর একদিকে বেয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারীর রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু জানি, তিনি একসময় ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় কর্মী ছিলেন এবং ইসলামী ছাত্র শিবিরের একটি গুরুত্বপূর্ণ ক্যাডার সাথী এই পর্যায়ে নাসিরউদ্দিন পাটোয়ারী উপনীত হয়েছিলেন। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাডার সদস্য, সেজন্য নাসিরউদ্দিন পাটোয়ারী আবেদন করেছিলেন, কিন্তু তিনি তার পূর্বেই বাম ছাত্র রাজনীতির একটি সংগঠন ছাত্র ফেডারেশনে যোগদান করেন। 2022 সালে তিনি আবার এবি পার্টিতে যোগদান করেন। সর্বশেষ তিনি এনসিপিতে মুখ্য সংগঠকের দায়িত্বে এখন তিনি আছেন। ফলে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক সত্তার ওয়ারিশ নাসিরউদ্দিন পাটোয়ারী নন। তিনি নির্দিষ্ট কোনো রাজনীতিকে ধারণ করেন না বা ওয়ারিশ সূত্রে তিনি কোনো নির্দিষ্ট রাজনীতির উত্তরাধিকারও নন। ফলে তার এই অস্থিরতা, তার এই অসংলগ্ন আচরণ, তার এই ব্যাটবাইটিং বা ফাউল করে খেলা, এটি জামাত বা এনসিপি কেন উপভোগ করছে সেটি আমরা খুঁজতে গেলে কি তথ্য পাবো আমরা জানি না। তবে এটা বলতে পারি, তারা কেউই নাসিরউদ্দিন পাটোয়ারীকে সম্ভবত ওন করেন না। যতক্ষণ তারে দিয়ে এই সমস্ত অসংলগ্ন কাজ করানো যায় ততক্ষণই উপভোগ। ভবিষ্যতে নাসিরউদ্দিন পাটোয়ারীর এই অসংলগ্ন কার্যক্রম নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি এখন ভেবে দেখার সময় এসেছে। বিএনপি, ছাত্রদল, যুবদলের কর্মীরা তার এই অসংলগ্ন আচরণে, বিশেষ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তার এই কটু কথায় সীমাহীনভাবে ফুঁসছে, কিন্তু তারা কিছুই করতে সাহস পাচ্ছে না। কারণ উন্নত গণতান্ত্রিক মানসিকতার যে অ্যাপ্রোচ তারেক রহমান রাখছেন, সেখানে কোনো দুর্ঘটনা ঘটলে তারেক রহমান যুবদল, ছাত্রদল বা বিএনপিকে ছেড়ে দেবেন না, এই ভয়ে ভীত হয়ে ছাত্রদল, যুবদল নিজেদেরকে নিরস্ত্র রাখতে বাধ্য হচ্ছে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীর উৎপাতও দিন দিন বেড়ে যাচ্ছে। এই উৎপাতকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো বিশেষ ভ্যাকসিনাইজেশন বা অন্য কোনো ব্যবস্থা, বিকল্প কিছু করা যায় কিনা সেটি নিশ্চয়ই ভেবে দেখা যেতে পারে। সকলকে ধন্যবাদ।